প্রিয় ছাত্রছাত্রী, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। পরীক্ষা তো তোমাদের আর বেশিদিন নেই। হাতে আর মাত্র ১.৫ মাসের মতো সময়। তো ভালোমতো পড়াশোনা করো। আর যারা এখনো ঠিকমতো পড়াশোনা শুরু করোনি, বারবার বলবো পড়াশোনা শুরু করে দাও। ঠিক আছে? না হলে পরে কিন্তু মানে পারবে না সব কমপ্লিট করতে। এখনো হাতে কিছুটা সময় আছে। তো এখনো যদি মোটামুটি শুরু করো ঠিকমতো তাহলেও কিন্তু একটা ভালো রেজাল্ট তোমরা কিন্তু করতে পারবে আশা করি। ঠিক আছে? তো আজকে আমি তোমাদের ভূগোল মক টেস্ট করাবো। মোটামুটি একটা সেট আমি নিয়ে চলে এসেছি। তো এখানে প্রায় ১৫-১৬টার মতো কোশ্চেন আছে। আমরা প্রতিদিন ১৫-১৬টা করে ২০টা করে কোশ্চেন করব। যদি তোমরা রেগুলার যদি ১৫-১৬টা ২০টা করে যদি কোশ্চেন করতে পারো, ঠিক আছে তো? বইয়ের থেকে করতে হবে না। বারবার বলছি বইয়ের থেকে করতে হবে না। যদি তোমরা যেগুলো করাবো সেগুলো যদি ডেইলি বেসিসে করতে পারো, প্রতিদিন যদি করতে পারো তাহলে কিন্তু নিশ্চিন্তে কিন্তু তোমরা ভূগোলের যে শর্ট কোশ্চেন সেগুলো কিন্তু ৩৫-এ ৩৫ নম্বরে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে? বারবার বলছি যদি তোমরা এই ক্লাসগুলো করতে পারো তাহলে বইও পড়ার দরকার নেই। তাহলে এখান থেকেই তোমরা ইম্পোর্টেন্ট কোশ্চেনগুলো কমন তোমরা পেয়ে যাবে। ঠিক আছে তো? এখানে যতগুলো প্রশ্ন রয়েছে সব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পোর্টেন্ট প্রশ্ন। আর আমি এখানে শুধুমাত্র শর্ট কোশ্চেন না, আমি মাঝে, মাঝে তোমাদের বড় কোশ্চেন সাজেস্ট করে দেবো এবং অবশ্যই এসিকিউ গুলোও করিয়ে দেবো। যেগুলো তোমরা করলে ৩৫ নম্বর কিন্তু কমন পেয়ে যাবে এই ক্লাসগুলো থেকেই। ঠিক আছে? তো চলো শুরু করব। আরেকটা ভালো কথা, শুধু ভূগোল নয়, আমি প্রায় বাংলা, ইতিহাস, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, ইভিএস প্রায় সবগুলোরই কিন্তু মক টেস্ট আমি করাবো। ঠিক আছে? এবং শুধু মক টেস্ট নয়, ইম্পোর্টেন্ট কোশ্চেনগুলো আমি তোমাদেরকে করিয়ে দেবো। তো চলো শুরু করব। তার আগে একটা সবার কাছে ছোট্ট রিকোয়েস্ট, যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করবে আর ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও। ঠিক আছে? তো চলো শুরু করি। দেখো, আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে যে অবরোহণ প্রক্রিয়ার একটি উদাহরণ হলো। তো অবরোহণ প্রক্রিয়ার উদাহরণ কি? ৪টা অপশন দিয়েছি: আবহবিকার, অগ্ন্যুৎপাত, ভূমিকম্প, উল্কাপাত। আচ্ছা, এটা বলার আগে একটা জিনিস তোমাদেরকে আমি একটু ক্লিয়ার করে দিই। মনে রাখবা, এখানে এর সঙ্গে আরো ২টা জিনিস যুক্ত আছে: অবরোহণ, আরোহণ আর হচ্ছে পর্যায়ন। তাহলে অবরোহণ বলতে মনে রাখবা তোমরা হচ্ছে ক্ষয়, আর আরোহণ বলতে তোমরা মনে রাখবা কি? সঞ্চয়। আর পর্যায়ন কি? অবরোহণ আর আরোহণের যে সম্মিলিত রূপ, ঠিক আছে, সেটাকে বলা হয় পর্যায়ন। এক কথায় অবরোহণের মাধ্যমে ক্ষয় হচ্ছে আর পর্যায়নের মাধ্যমে সঞ্চয় হচ্ছে। তার মানে ক্ষয় আর সঞ্চয় কাজের মাধ্যমে কি হবে? একদিন ভূপৃষ্ঠ সমতলে পরিণত হবে বা সমতলীকরণ হবে। সেই পর্যায়টাকে বলা হয় বা সেই প্রক্রিয়াটিকে বলা হয় পর্যায়ন। তাহলে অবরোহণ বলতে আমরা বুঝলাম ক্ষয়। তাহলে এখানে কোনটি হবে? আবহবিকার হবে, অগ্ন্যুৎপাত হবে, নাকি ভূমিকম্প হবে, নাকি উল্কাপাত হবে? তাহলে এটার অ্যান্সার হচ্ছে আবহবিকার। পরের প্রশ্ন দেখো কি বলেছে: ভৌম জলের প্রধান উৎস। তাহলে প্রথমে বলো, ভৌম জল বলতে আমরা কি বুঝি? নিশ্চয়ই মাটির নিচে যে জল, মানে মাটির নিচে যে জলটা রয়েছে, এটাকে আমরা কি করি? এটাকে আমরা পানীয় জল হিসেবে ব্যবহার করি। সেই জলটাকে তো ভৌম জল বলি আমরা, তাই না? তাহলে এই ভৌম জলের প্রধান উৎসটা কি রয়েছে? তুষারপাত, বৃষ্টিপাত, জলীয় বাষ্প, নাকি অগ্ন্যুৎপাত? কোনটি হবে? বলো। এটা আশা করি তোমরা পারবে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে কি? বৃষ্টিপাত হবে। ঠিক আছে? ভৌম জলের প্রধান উৎসই হচ্ছে বৃষ্টিপাত। পরের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন: কূপ ও নলকূপে সঞ্চারিত জলকে বলা হয় কোনটি? কৈশিক জল, ফ্রিয়েটিক জল, নাকি উৎসন্ন জল, নাকি ভাদর জল? কোনটি হবে? দেখো, ভৌমজল যে রয়েছে, মাটির নিচে যে জলটা রয়েছে, সেই জলটাকে যখন আমরা কূপ আর নলকূপের মাধ্যমে তো তুলি, তাই না? সেই জলটাকে কি বলা হয়? তো এটার অ্যান্সার কোনটি হবে বলো? তো এটার অ্যান্সার হবে ফ্রিয়েটিক জল বলা হয়। হ্যাঁ? আর যেহেতু আমরা কূপ আর নলকূপের মাধ্যমে যেহেতু ভৌমজলটাকে তুলি, যেই স্তর থেকে তুলি, সেই স্তরটাকেও কিন্তু বলা হয় ফ্রিয়েটিক স্তর বলা হয়। এই কারণেই বলা হয়, যেহেতু কূপ আর নলকূপের মাধ্যমে তোলা হয় তাই। পরের প্রশ্ন দেখো কি বলেছে: পশ্চিমবঙ্গের বক্রেশ্বর হলো কিসের উদাহরণ? উষ্ণ প্রস্রবণ, নাকি শীতল প্রস্রবণ, নাকি সাময়িক প্রস্রবণ, নাকি অবিরাম প্রস্রবণ? তোমরা যারা দেখছো, যেই কজনই দেখছো না কেন, তারা কিন্তু বেশিরভাগই পারবে যে পশ্চিমবঙ্গের বক্রেশ্বর কিরূপ প্রস্রবণের উদাহরণ। তাহলে এটা কি হবে? উষ্ণ প্রস্রবণ। তোমরা কমেন্টে জানাবে যে শীতল প্রস্রবণের একটি উদাহরণ দাও। ঠিক আছে তো? এটা একটা জিনিস, মানে আমাদের ভারতের একটি শীতল প্রস্রবণের উদাহরণ দাও বা কোথায় রয়েছে শীতল প্রস্রবণ। এটা কিন্তু তোমরা কমেন্টে অবশ্যই জানাবে যারা দেখছো। যেই কজনই দেখছো, ৫ জন ১০ জন যেই কজনই দেখছো, তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর ৫ জন ১০ জন যারা দেখবে, তারা বারবার বলবো রেগুলার ক্লাসগুলো করো। তোমাদের অনেক লাভ হবে, অনেক লাভ হবে। ঠিক আছে তো? তোমরা যদি এখনো ঠিকমতো প্রস্তুতি না নাও, এই ক্লাসগুলো করো। তোমাদের আশা রাখছি আর বই পড়ার দরকার নেই। এখান থেকে কনসেপ্টও তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। প্লাস হচ্ছে তোমরা প্রায় যেগুলো আসার মতো সব তোমরা পারবে। ঠিক আছে? পরের প্রশ্ন দেখো কি বলেছে: কাস্ট ভূমিরূপের প্রধান শিলাস্তর হলো কাদা পাথর, বেলে পাথর, চুনা পাথর, নাকি মার্বেল পাথর? কোনটা হবে? কাস্ট ভূমিরূপের প্রধান শিলাস্তর কোনটি? দেখো, কাস্ট ভূমিরূপ বলতে একটা মাথায় জিনিস নিয়ে আসবে, চুনা পাথর। ঠিক আছে তো? কাস্ট ভূমিরূপ বলতে কি? চুনা পাথর নিয়ে আসবে মাথায়। মানে আমরা কাস্ট ভূমিরূপ কাকে বলি? ওই চুনা পাথর গঠিত ভূমিরূপকেই কিন্তু আমরা কাস্ট ভূমিরূপ বলি। তাহলে এটা কোনটি হবে? কাস্ট ভূমিরূপের প্রধান শিলাস্তর হলো চুনা পাথর। ঠিক আছে? পরের প্রশ্ন দেখো কি বলেছে: বিশাখাপত্তনম এর কাছে ডলফিন নোজ হলো একটি ডলফিন নোজ খুব বিখ্যাত একটি
তোমার জায়গা একটা, ঠিক আছে? টুরিস্ট প্লেস বলতে পারি আমরা, খুব সুন্দর একটা জায়গা। তো এটি হচ্ছে বিশাখাপত্তনমে অবস্থিত। আর এটি কিসের উদাহরণ? ব্লো হোলের উদাহরণ, নাকি সমুদ্র ভৃগুর উদাহরণ, নাকি স্ট্যাক, নাকি স্টাম্প, কিসের উদাহরণ হবে বলো? তো এটার অ্যান্সার হচ্ছে সমুদ্র ভৃগু। পরের প্রশ্ন দেখো কি বলেছে, প্রবাল প্রাচীর গড়ে ওঠে স্বচ্ছ জলে, পলিময় জলে, প্রায় শীতল জলে, লবণাক্ত জলে, কোনটি হবে? প্রবাল প্রাচীর গড়ে ওঠার কিন্তু কতগুলো শর্ত রয়েছে, ঠিক আছে? তার মধ্যে একটি শর্ত হচ্ছে কোনটি? কোনটা হবে বলো, চারটার মধ্যে কোনটা হবে? এটা একটা আমরা শর্তও বলতে পারি। তাহলে এটা হবে স্বচ্ছ জলে, ঠিক আছে? তো স্বচ্ছ জলের মধ্যেই কিন্তু প্রবাল প্রাচীর গড়ে ওঠে। তোমরা আরো চাইলে দু একটা শর্ত তোমরা কমেন্টে লিখে দিও যে প্রবাল প্রাচীর গড়ে ওঠার জন্য আর কি কি শর্তের প্রয়োজন। পরের প্রশ্ন কি বলেছে, স্ট্যাক ক্ষয় পেয়ে আরো ছোট হলে তাকে কি বলে? জিও, খিলান, নাকি স্টাম্প, কোনটা বলে? অ্যাকচুয়ালি খিলানের থেকে কিন্তু স্ট্যাক তৈরি হয়, ঠিক আছে? তো খিলান, খিলানের যে ছাদ সেটা ধসে গিয়ে স্ট্যাক তৈরি হয়। আবার স্ট্যাক ক্ষয় পেয়ে কোনটি হয় বলো? স্ট্যাক ক্ষয় পেয়ে কোনটি হয়? স্টাম্প বলা হয়। স্ট্যাক ক্ষয় পেয়ে যখন আরো ছোট হয়ে যায় তখন তাকে স্টাম্প বলে। বারবার বলছি, কনসেপ্টটা আমি মোটামুটি তোমাদের ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? আর কদিন পরে ছবি দেখে দেখে তোমাদেরকে করাবো। তো তোমরা আপাতত সঙ্গে থাকো, ঠিক আছে? এর পরের প্রশ্ন কি বলেছে, গুহার ছাদ থেকে ঝুলতে থাকা চুনাপাথরের ভূমিরূপকে কি বলে? চুনাপাথরের যে গুহার ছাদ রয়েছে সেই ছাদের থেকে ঝুড়ির মতো উপর থেকে নিচের দিকে যে ঝুলতে থাকা যে ভূমিরূপটা রয়েছে সেই ভূমিরূপটাকে আমরা কি বলি? সেই ভূমিরূপটা কি নামে পরিচিত বলো? স্ট্যালাকটাইট, নাকি স্ট্যালাকমাইট, নাকি ডোলাইন, নাকি হামস, কোনটি হবে বলো? তো এটা অ্যান্সার কি হবে? স্ট্যালাকটাইট হবে। আর যেটা যেটা হচ্ছে ভূমির থেকে উপরের দিকে, চুনাপাথরের গুহার ভূমির থেকে যেটা উপরের দিকে যে ভূমিরূপটা থাকে সেটাকে বলি আমরা, বা স্তম্ভ বলবো না, একটা তোমার এরকমই খাড়া একটা ভূমিরূপ থাকে, সেটাকে আমরা বলি স্ট্যালাগমাইট বলি। যেটা ঝুলতে থাকে সেটাকে স্ট্যালাকটাইট, আর যেটা হচ্ছে নিচের থেকে উপরের দিকে দণ্ডের মতো দাঁড়িয়ে থাকে সেটাকে বলা হয় স্ট্যালাগমাইট। আরেকটা জিনিস মনে রাখবে, এই স্ট্যালাকটাইট আর স্ট্যালাগমাইট একসাথে হয়েই কিন্তু হয়ে যায় তখন কি স্তম্ভ গঠন করে, মনে রাখবে। পরের প্রশ্ন দেখো কি বলেছে, পরের প্রশ্ন বলছে কাস্ট ভূমিরূপে গড়ে ওঠা অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র গর্তগুলিকে বলা হয় কি বলে? সিঙ্কহোল, সোয়ালো হোল, ডোলাইন, উভালা নামে পরিচিত, কি বলা হয় বলো? কাস্ট ভূমিরূপে আমরা যে সমস্ত ছোট ছোট একদম ক্ষুদ্র ক্ষুদ্র যে গর্তগুলো রয়েছে, মানে এটা ভূমিরূপ গঠনের প্রথম পর্যায়, সিঙ্কহোল, কোনটা হবে বলো? সিঙ্কহোল হবে, ঠিক আছে? তো সেই গর্তগুলিকে বলা হয় সিঙ্কহোল। গর্তগুলি যখন আরো বড় হয়ে যায় তখন সোয়ালো হোল, তখন আরো যখন বড় হয়ে যায় ডোলাইন, উভালা এগুলো গঠন করে, কেমন? তারপরে দেখো কি বলেছে, নরওয়ের উপকূল এক প্রকার, নরওয়ের উপকূল কিরূপ? ডালমেশিয়ান উপকূল, রিয়া উপকূল, ফিয়র্ড উপকূল, নাকি উঠিত উপকূল? তোমরা কিন্তু এই চার রকমের উপকূলের সংজ্ঞা পড়তে হবে, আমি এখানে করিয়ে দেবো, কাকে বলে সেটাও আমি তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে? তো এখানে কোনটার উদাহরণ হয় বলো? নরওয়ের উপকূল এক প্রকার কিসের উদাহরণ? তো এটা অ্যান্সার হবে তোমার ফিয়র্ড উপকূলের উদাহরণ, ঠিক আছে? পরের প্রশ্ন, পরের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্বাভাবিক ক্ষয়চক্র নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ দ্বারা সম্পন্ন হয়, কোনটা হবে? স্বাভাবিক ক্ষয়চক্র বলতে কার দ্বারা মানে ক্ষয় হওয়াকে বোঝায়? কার দ্বারা বলো? মনে রাখবে স্বাভাবিক ক্ষয়চক্র বলতেই কিন্তু হয় নদীর দ্বারা, ঠিক আছে? নদীর দ্বারা। ক্ষয়চক্র কয় প্রকার তোমরা একটু কমেন্টে জানাও, ক্ষয়চক্র কয় প্রকার, ঠিক আছে? এই ক্ষয়চক্র আমি এর পরের দিন ডিসকাস করবো, ক্ষয়চক্র কাকে বলে বা ক্ষয়চক্র কয় প্রকার। তোমরা কমেন্টে জানাও যে ক্ষয়চক্র কয় প্রকার, কি কি, কি কি না বললে হবে, কয় প্রকার সেটা বলে দাও। এরপর দেখো কি বলছে, ক্ষয়ের শেষ সীমা বলা হয় কাকে? নদী তলদেশ, হ্রদপৃষ্ঠ, নাকি সমুদ্রপৃষ্ঠ, নাকি হিমরেখাকে? ক্ষয়ের শেষ সীমা, ক্ষয়ের শেষ সীমা বলতে কি যার পরে আর নদী ক্ষয় করতে পারে না, সেটাই হচ্ছে ক্ষয়ের শেষ সীমা। তাহলে কাকে বলা হয়? দেখো নদী যখন সমুদ্রে মিলিত হয় তারপরে সে আর ক্ষয় করতে পারে না, নদী আর ক্ষয় করতে তখন পারে না, ঠিক আছে? তো ক্ষয়ের শেষ সীমা কোনটি? তাহলে এখানে সমুদ্র পৃষ্ঠই হবে ক্ষয়ের শেষ সীমা। পরের প্রশ্ন দেখো কি বলছে, পরের লাস্ট দুটো প্রশ্ন রয়েছে খুবই গুরুত্বপূর্ণ। ভূমিরূপ হলো ভূগঠন প্রক্রিয়া ও পর্যায়ের ফলশ্রুতি, এই ধারণার প্রবক্তা কে? হ্যাক, পেঙ্ক, কিং, নাকি ডেভিস, কে হবে? খুবই একটি গুরুত্বপূর্ণ উক্তি। এটি কে দিয়েছিল? এই ধারণার প্রবক্তা হচ্ছে ডেভিস, উইলিয়াম মরিস ডেভিস, যিনি স্বাভাবিক ক্ষয়চক্রের প্রবক্তা বা ক্ষয়চক্রের যে প্রবক্তা সেই ডেভিস হচ্ছে বলেছিল ভূমিরূপ হলো ভূগঠন প্রক্রিয়া ও পর্যায়ের ফলশ্রুতি। তারপরে দেখো কি বলছে লাস্ট প্রশ্ন, ঘূর্ণবাত বা ঘূর্ণবাতের শক্তির যোগান আসে কার থেকে? ঘূর্ণবাতের শক্তির যোগান আসে কার থেকে? উষ্ণবায়ু, সূর্যরশ্মি, লিনতাপ ও জলীয় বাষ্প, নাকি ঘর্ষণ থেকে? কোনটা হবে ঘূর্ণবাত? আগে তোমরা বলো দেখি ঘূর্ণবাত কোথায় সৃষ্টি হয়? তো মনে রাখবে ঘূর্ণবাত সৃষ্টি হয় কিন্তু সমুদ্রের উপরে, ঠিক আছে? সমুদ্রের উপরে ঘূর্ণবাত সৃষ্টি হয়। সমুদ্রের উপরে কোনো একটা জায়গায় যখন
নিম্নচাপ তৈরি হয় মানে উষ্ণতা বৃদ্ধিজনিত কারণে যখন নিম্নচাপ তৈরি হয় তখন সেই জায়গাটায় কিন্তু ঘূর্ণবাতের সৃষ্টি হয়। আর ঘূর্ণবাতের যে শক্তি, হুম? যে পাওয়ারটা, ঘূর্ণবাতের যে পাওয়ার শক্তি, ধ্বংসের যে শক্তি পেয়ে থাকে, সেই শক্তি কার কাছ থেকে পেয়ে থাকে? সেই শক্তির যোগান দেয় কে? সেই শক্তির যোগান দেয় হচ্ছে লিনতাপ ও জলীয় বাষ্প। ঠিক আছে? তো এই ছিল আজকের মোটামুটি ১৫-১৬ টা প্রশ্ন। খুবই বারবার বলছি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখান থেকে দেখবে পরীক্ষায় মোটামুটি ১-২ টো কোয়েশ্চেন তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। আর বারবার করো দেখো ভালোও লাগবে। ঠিক আছে? আর রিভাইজও তোমাদের হয়ে যাবে কিন্তু। ঠিক আছে? আমরা যদি এখানেই মোটামুটি ১৫-১৬ টা করে কোয়েশ্চেনও যদি আমরা কন্টিনিউ ১-১.৫ মাস যদি করতে পারি তাহলে দেখবে একবারে অনেক প্রশ্ন হয়ে গেছে। ঠিক আছে? অনেক প্রশ্ন হয়ে গেছে তোমরা দেখবে পারবো। এই যে এখন যে ডিসকাশন করছি এখান থেকে এই ডিসকাশন গুলো দেখবে তোমাদের মাথার মধ্যে না গেঁথে গেছে। তো তোমরা পারবে ভালো। ঠিক আছে? তো সেজন্য ক্লাসগুলো ঠিকমতো রেগুলার করো। রেগুলার করো। আমি তোমাদেরকে সাজেশন থেকে সব শুরু করে সবকিছু দিয়ে দিবো। সবকিছু দিয়ে দিবো। তোমরা শুধু ক্লাসগুলো করো। আর অবশ্যই সাবস্ক্রাইব যদি না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর লাইক করো। লাইক করে পাশে থেকো। তো চলো